দিলুবা, নাস্তা রেডি হয়েছে? দেরি হয়ে যাচ্ছে তো। আমি তোমার জন্য বসে রয়েছি, আসো। কি জনাব মোবাইল মুন্সি, আপনি আমাকে দেখে ইরাম করে ফালাফালি করেন কিসের জন্য? আর আমাকে দেখে আপনি গাছের আড়ে লুকান কিসের জন্য? তুমি আমারে আজাইরা হেনস্থ করো, উল্টা পাল্টা প্রশ্ন করো, সেই জন্য কবরি। আর ফর ইউর কারেকশন, আই অ্যাম নট মোবাইল মুন্সি। আমার দাদিজান আদর করে আমার একটা নাম দিয়েছে মবিনুল মুন্সি, আন্ডারস্ট্যান্ড? সরি মিস্টার মোবাইল মুন্সি, আমি আপনার এ দাবি মানতে পারতেছি না। এই গ্রামের 90% মানুষ আপনাকে মোবাইল মুন্সি বলে ডাকে। যাকগে, আচ্ছা আপনি আমাকে দেখে ইরাম করে গাছের আড়ালে লুকালেন, আবার ফাল দিয়ে আমার সামনে এসে পড়লেন কিসের জন্য? কিসের জন্য? কারণ তুমি হলে একটা মায়া। দেখলাম দূর থেকে তুমি আসতেছো, তোমারে দেখে আমি আত্মরক্ষার জন্য গাছের পিছনে পলালাম। গট গট করে চলে গেলে বাঁচলাম, নিশ্চিন্ত মনে বের হলাম, একই ঠাস করে আমার সামনে চলে আসলে কে কি জন্য? আমারও তুমি এরকম বিরক্ত করতেছো, আমি কি করেছি? হ্যাঁ, আর তোমার রিকোয়েস্ট করি একটা, তুমি আমার মায়ার জালে আটকাইও না প্লিজ, লাগে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ভেবে দেখবানি মোবাইল মুন্সি ভাই। আপনি নাস্তা করেছেন? সকালবেলা কেউ যদি বাইর হয়, নাস্তা না খেয়ে বাইর হয়? আচ্ছা, ওই নাস্তা করতে করতে আপনি কার কথা ভেবেছেন? মানে কার চেহারা আপনার চোখের সামনে ভাসে উঠেছে? দেখো গোবরী, তোমার একটা কথা বলি, জি। আমি লক্কর জক্কর মার্কা সেকেন্ড হ্যান্ড মোবাইলের কেনাবেচা করি। সেকেন্ড হ্যান্ড মোবাইল ছাড়া কারো চেহারা আমার চোখের সামনে ভাসে ওঠে না, বুঝতে পারছো? সেটা তো আপনার জীবিকার জন্য, কিন্তু আপনার জীবনের জন্য সুন্দর কোনো মেয়ের ছবি চোখের সামনে ভাসে উঠতেই হবে মোবাইল ভাই। আজ থেকে কোনো সুন্দর মেয়ের ছবি চোখের সামনে ভেসে ওঠানোর ব্যবস্থা করেন, যান। কি বলে গেলে? কিরাম জানি একটু অন্য ধরনের কথা মনে হইল। পানি আছে, পানি নিয়ে খাও না। আর খাতে ভালো লাগতেছে না দিলু। মানে কি? এই তোমার কি হয়েছে গো দেখি? আজ কয়দিন হলো তোমার সামনে যে খাবার দিচ্ছি তুমি গোস্ত খেতে ইচ্ছে করতেছে না, খেতে ইচ্ছে করতেছে না। পেটে গ্যাস টেস মনে হয় হয়েছে। এই দোস্ত যাবি রে? আয় আয়। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। বসেন মবিন ভাই। এই নাস্তা এখনো খাওয়া হয়নি। তবে যে লোকজন বলে পোস্টার মিজান ঠিকই বলে, একবার যদি পোস্টারের মতো সেটে বসিস আর ওঠার নাম নেই। মবিন ভাই, আপনার বন্ধুরে জিজ্ঞাসা করেন তো, সে কি আমার উপরে রাগ করেছে নাকি? আজ কয়দিন হয় যা রান্না করে দিচ্ছি কিছু মুখে তুলছে না, বলে খাবারে নাকি স্বাদ পাচ্ছে না। তাহলে কি আমার হাতের রান্নার স্বাদ কমে গেছে নাকি? অসুবিধে নেই, আমার বন্ধু না খাইছে তো কি হয়েছে, আমি আছি না, আমি খাই নিচ্ছি। তো ভাবি, তুমি যারা ছোট বোন বানিয়েছ কবরী, ও তো আমার নিয়ে সিনেমিনি খেলা শুরু করেছে, আমার উপর নির্দেশ জারি করেছে। এখন থেকে বলে আমার চোখের সামনে সুন্দরী মেয়ের ছবি বাসাতে হবে। নির্দেশ দিয়েছে, নির্দেশ পালন করবি, এর মধ্যে আবার সিনেমিনি খেলার কি দেখলি? হোয়াট, কি বলিস তুই? একটা মেয়ে আমার নির্দেশ দিয়েছে, সেটা আমার মেনে চলতে হবে। কিছু কিছু নির্দেশ মাইনে চললে নিজের জন্য উপকার হয় মবিন ভাই। সম্ভব না, সম্ভব না ভাবি, পুরনো মোবাইল সেটের ছবি ছাড়া আর কিছুই আমি চোখের মধ্যে ভাসাতে পারবো না। সমস্যা কি?
এখন তো মোবাইল সেটের মধ্যে ছবি রাখা যায়। আপনার একটা পুরনো মোবাইলের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি রাখবেন, তাহলে তো এক কাজে দুই কাজ হলো। এটা অবশ্যই ঠিক করছো। কে কি বলে এটা কোনো কথা হলো? তোর ভাবি তো ঠিক কথাই কইছে। ভালো করে একটা চা দাও তো, ভালো করে এক্সট্রা চিনি আর চা ভালো করে দিও। তুমি কিরাম চা পছন্দ করো সেটা তো আমি জানি মোবাইল মুন্সি। তোমার না আমি কইছি আমার মোবাইল মুন্সি করে ডাকবে না, হ্যাঁ? এই ধরনের ডাকাডাকি করলে কিন্তু তোমার দোকানে চাই খাবো না, কয়ে দিচ্ছি। আরে বাবা আমি ইচ্ছা করে কইছে নাকি, মুখ ফসকায় বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বসো, আজকে তোমার চায়ে দুধ চিনি এক্সট্রার উপরে ডবল এক্সট্রা মারতেছে। লুতু ভাই, আমার আদা 1 কাপ চা দিও তো, কাশিটা কোনোভাবে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। দোস্ত, আমি তো একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। কবরই আমার হলো চোখের সামনে সুন্দরী মেয়ে ভাসিয়ে রাখার জন্য, আবার ভাবিও সেটা সাপোর্ট দিল। মানিটা কি রে? মানেটা হচ্ছে তোমার চোখের সামনে একটা সুন্দরী মেয়ের ছবি ভেসে ওঠাটা খুবই জরুরি হয়ে পড়ছে। তাই নাকি? কিন্তু সুন্দরী মেয়ের ছবি চোখে ভাসাতে হলে বাস্তবে তো চোখের সামনে একটা সুন্দরী মেয়ে থাকতে হবে। কোথায় পাবো সুন্দরী মেয়ে? সেটা না তুমি ভেবো না বন্ধু, তোমার মনের ভিতর যেহেতু রিয়াকশন শুরু হয়ে গেছে, সুন্দরী মেয়ের সন্ধান তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। এই তো বাদ আদা চা। বুঝছিস তাহলে না? পাবো। কোনো টেনশন করো না। দিলুবু, এই তোমার সাজেশন মতো তো তার চোখের সামনে সুন্দরী মায়ের ছবি উঠানোর কথা বললাম, কিন্তু কতটুকু কাজ হচ্ছে সেটা তো শিওর হতে পারতেছি না। এত অধৈর্য হলে কি চলবে? করাবি একটু ধৈর্য ধর দেখি। শোন, যাকে মনের ভিতরে ভাব ভালোবাসা থাকে না, তাদের মাথায় প্রীতির পোকা ঢুকায় দেওয়া লাগে। ওই যে তুই যে সুন্দরী মেয়েকে ছবি দেখানোর বুদ্ধিটা দিছিস না, এটা হচ্ছে সেই পোকার কাজ করবে, বুঝতে পারছিস? আর তার উপরে তো আমি হোমিওপ্যাথির এক ডোজ দিয়ে দিছি। তুই দেখ না কি ধরনের কাজ করে এটা। এই তরিকা যদি কাজ না করে আমি কিন্তু সরাসরি গিয়ে তাকে আই লাভ ইউ বলে দিবানি। তুই তো দেখি ভারী অধৈর্য হয়ে গেছিস। শোন, ভাব ভালোবাসা জিনিসটা সরাসরি হয় না, বুঝতে পারছিস? এর জন্য কিছুটা ভাবের আদান প্রদান করতে হয়। এই সরাসরি আই লাভ ইউ বলে যে ভালোবাসা হয় সেটা বেশি দিন টেকে নাকি? ওষুধে কাজ হচ্ছে কি না সেটা বোঝার জন্য কয়দিন অপেক্ষা করে থাকা লাগবে না। এসবই সাধারণত একদিনেই কাজ হয়। তুই তো অধৈর্য হচ্ছিস কিসের জন্য কত? মুবিন ভাইয়ের মাথার মধ্যে তুই এই ভাব ভালোবাসার পোকাটা ঢুকায় দিছিস, সেজন্য অপেক্ষা কর। তাক দেখা হলে পরে পাশ কাটা চলে যাবি। যদি দেখিস যে উল্টো রিয়াকশন হচ্ছে, তখনই বুঝবি যে ওষুধে কাজ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ভাই, ঘরে নিয়ে যান। জি এই যে এতক্ষণ ধরে দেখতেছেন। না মানে একটু দেখতেছিলাম ভাই, অসুবিধা কোনো? অসুবিধা তো একটু আছেই, আমারও ব্যবসা নষ্ট, আপনারও সময়ের অপচয়। টাকা দিয়ে কিনে ঘরে নিয়ে যান। ঠিকই বলেছেন, তাহলে পারে নিয়েই যাই তাই না? এটার দাম কত ভাই? দাম 50 টাকা। 35 টাকা রাখা যাবে? মালটা কিনা আছে 35 টাকায়, 40 টাকা নেবেন? ঠিক আছে দেন, শখের দাম তো লাখ টাকা তাই না? টাকা দেন। সেটাই।
মোবাইল ফোনে কোনো ডিফেক্ট নাই তো ভাই? হ্যাঁ, এটা কোনো কথা বলেন? মোবাইল যখন এখানে আইছে ডিফেক্টেড থাকবেই। শুনেন, আমি মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা বলার আমি সেকেন্ড। ব্যাটারিতে একটু সমস্যা আছে, এই 8 ঘন্টার মতো চার্জ থাকে। ব্যাটারিতে চেঞ্জ করে নিলে একদম ফকফকা। দাম কত এটা? দেখেন, আমি দামাদামি করবো না, একদম বলে দেবো। 1200 টাকা হলে আমি বিক্রি করবো। 1200 টাকা বাদ দিন, 1000 টাকা করে দিয়ে দেন, আমি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, দেন। বনির খদ্দের ফিরাতে নেই, দেন টাকা দেন। নেন, ভালো একটা মোবাইল পেলেন রে ভাই। শুধু ব্যাটারির সমস্যা, আর কোনো সমস্যা নেই। অন্য কোনো সমস্যা হলে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। যাক, মোটামুটি একটা ফোন করি না। আব্বু, আমি না ওই পোস্টারটা নেব। আঙ্কেল, আমাকে ওই দুটো পোস্টার দেন তো, একটা স্পাইডারম্যান আর একটা টম অ্যান্ড জেরি। দুটো কি করবে তুই? একটা আমি নেব আর একটা রাসেলকে দেবো। ভাই দাম কত? দুইটার দাম তো 100 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি 80 টাকা দেন। আপনার কাশিটা কতদিন ধরে আছে? ভাই প্রায় 1 মাস হয়ে গেল। টুটকা ওষুধ করছি, কিন্তু কাশি যায় না। 3 সপ্তাহ বেশি কাশি থাকলে কফ পরীক্ষা করে নিতে হয়। আপনার তো প্রায় 1 মাস হয়ে গেছে, আপনি যে কোনো হাসপাতালে গিয়ে কফটা পরীক্ষা করে নিন। জি ভাই, এই যে নেন। দোস্ত, কিরে, তোর বিধ্বস্ত দেখা যাইতেছে কেন? ভাঙাচোরা চেহারা, কি সমস্যা? কি দোস্ত, কবরই তো আমার মোবাইলের মধ্যে অ্যাটাক করেছিল। কি তোর মোবাইলে অ্যাটাক করেছে? হ্যাঁ, এই যে মোবাইলের স্ক্রিন জুড়ে কবরই কেমন দাঁত খেলায় হাসতেছে। কই দেখি। এই দেখ। কনে? এ তো সাদা ফকফকা স্কিন, কবরই কনে? কষিস কি? এই যে আমি দেখতেছি, তুই দেখিস নাকি? এই ও আমার জ্বালাচ্ছে কে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কস কি? দোস্ত, কবরই তোমার মোবাইলে অ্যাটাক করেনি, অ্যাটাক করেছে তোমার হার্টে, মানে হৃদয়ে, বুঝতে পারিস? এই যে আমি দেখতেছি। পাগল, যা দোকানে দোকানে। দিলরুবা ঘুমাইছ নাকি? কিরে মোবাইল তুই পিছন পিছন আসতে কিছু জন্য? আমি লোক একটু কথা আছে। কি কথা? কবরই তোর হার্ট অ্যাটাক করেছে, সেই কথা কবি তোর ভাবি রে? ভাবির সাথে আমার কথা আছে। আল্লাহ, মুমিন ভাই আসছে দেখতেছি। ভাবি, তোমার একটা কথা বলার জন্য এসেছি। কি কথা মুমিন ভাই? আজকে এক ভদ্রলোক তার বাচ্চারে পোস্টার কিনে দিতে এসে আমার বন্ধুর কাশির ধমক শুনে বলেছে হাসপাতালে যাওয়া অতীব জরুরি। আর 3 সপ্তাহ যদি কাশি থাকে তাহলে পরে হাসপাতালে যেতেই হবে, কফ পরীক্ষা করতেই হবে। 3 সপ্তাহ? আপনার দোস্তর কাশিতে 1 মাসের বেশি হয়ে গেল। আমি বারবার করে তাকে বলতেছি ডাক্তার দেখাও, ওষুধ খাও, সে কোনোভাবে ডাক্তারের কাছে যাচ্ছে না, খালি টুটকা চিকিৎসা করতেছে। একেতে বউ নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। কোন ভদ্রলোক কোন কথা বলেছে সেটা শুনে এসে লাফালাফি করতেছিস তোরা, তাই না? এই মোবাইল তুই বাড়ি যা তো, যা। হাই, কি হয়েছে? তুমি ওই স্যানসার করে তাড়াচ্ছ কিসের জন্য? মুমিন ভাই, আপনি যাবেন না। খাতি পারবো না, মা বসে রয়েছে, মার সাথে খাতি হবে, না গেলে মাইন্ড করবে। আসি, আর রেডি হয়ে যা। দেখে শুনি যান। কথা কানে গেছে। সকালবেলা উঠে ভদ্রলোকের মতো আমার সাথে হাসপাতালে যাবো, কফ পরীক্ষা করতে দিচ্ছি। কাল সকাল হোক, তারপর দেখা যাবে না। সকাল হোক না, যে কথা বলেছি এর যদি ব্যত্যয় না হয়। আর শরীরটা ভালো লাগতেছে না। ভালো লাগবে কিরম করে? ধরো। কবে থেকে বলতেছি ডাক্তার দেখানোর কথা? হয়েছে। দাঁড়িয়ে আমাকে দাও, তুমি হাত মুখ দিয়ে আসো। ও মা, তুই তো কিছু বললি নে। বিষয়টা নিয়ে যখন আমি কোনো কিছু করছি না, তোমার তো বুঝে নেওয়া উচিত, তাই না? কি বুঝে নেওয়া উচিত? তুই তাহলে রাজি না? এই তো ঠিক ধরতে পেরেছো। আচ্ছা মা, মামারা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, সেই ছেলে থাকে গিয়ে 10 গ্রাম দূরে, তারে চিনি না জানি না,
এরকম একটা ছেলের কি করে যে বিয়ের কথা করছো কিছুই বুঝতে পারতেছি না। সি সি সি, এসব তুই কি করছিস? হ্যাঁ, বিয়ের আগে ছেলের সাথে চিন পরিচয় থাকা লাগবে কি জন্যে? তুই কি তাহলে চিন পরিচয় আলা কোনো ছেলের বিয়ে করতে চাস? সেটা না হয় এখন নাই কলাম, কারণ মামলা ঝুলে আছে তো। মামলা ঝুলে আছে মানে কি? না মানে মামলা ঝুলে আছে মানে হচ্ছে গিয়ে এই হাইকোর্টে জজ উকিল মুক্তার সবই হাজির, কিন্তু আসামি ধরা দিচ্ছে না। ও আল্লাহ, তুই কি করছিস আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আলাম তোর বিয়ের কথা বলতি, আর তুই আমার হাইকোর্ট দেখাচ্ছিস। এই উকিলটাই বা কিডা, আসামিটাই বা কিডা? এত কিছু এখন তোমার বোঝা লাগবে না, তার আগে তুমি কদিনই মা তুমি আমাকে কটুক ভালোবাসো। ও মা, এটা আবার কেমন সওয়াল হলো? হ্যাঁ, তুই তো আমার সব, তুই ছাড়া আমার আর কে আছে রে মা? তাহলে পরে তুমি আমাকে 10 গ্রাম দূরে পাঠাই দিয়ে তুমি কি শান্তিতে থাকতে পারতা? তা পারবো না, তোরে একবেলা না দেখলি আমার ভিতরটা যে কিরাম কিরাম করে। তাহলে পরে তো আসামি আমাদের এই গ্রামেরই হওয়া উচিত, তাই না? ও এবার বুঝেছি, আসামি বলতে তুই স্বামীরে বুঝাচ্ছিস, তাই তো? এতক্ষণ তো কিছুই বুঝতেছিলে না, এখন তো আবার দেখি বেশিই বুঝতেছো। কিরাম কাশি হয়েছে দেখিছো? পানি দেখাও, কষ্ট হচ্ছে না এরকম করে শুকনো শুকনো কাশি দিতে? কি ব্যাপার সাজগোজ করে কনে যাচ্ছিস দিলুবা? সাজগোজ কনে করেছি, বাইরে যাওয়ার কাপড়টা পরছি আর চুলটা একটু বাঁধিছি। সেটাই তো জানতে চাচ্ছি, যাচ্ছটা কনে? কনে আবার উপজেলা হাসপাতালে। উপজেলা হাসপাতালে? কিসের জন্য? কোনো নতুন খবর আছে নাকি বউ? কি কথা হচ্ছে এটা? 3 বছরের আগে যে নতুন কোনো খবর হবে না সেটা না দুইজন বসে থেকে ঠিক করলাম। তাহলে পরে হাসপাতালে যেতে হবে কিসের জন্য? বাজারের ডাক্তার আছে না? না হয় না, ভদ্রলোকরা তোমার কপ পরীক্ষা করতে বলেছে, কপ পরীক্ষা করতে হলে তো উপজেলা হাসপাতালে যেতে হবে। ভদ্রলোক? কপ পরীক্ষা? ও বুঝতে পারছি, ওই মোবাইল মনসির কথা শুনে তুমিও নাচানাচি শুরু করেছো তাই না? আজকে আমার সময় নেই, আমি হাসপাতালে যেতে পারবো না। যাওয়ার সময় নেই মানে? 1 মাসের বেশি কাশি, অবহেলা করার জন্য নেই, যাতেই হবে আজকে। এক্সকিউজ মি, একটু দাঁড়াবা কবরি। হোয়াট ইজ দিস? আনসার মাই কোশ্চেন। দেখেন, আমি বাজার থেকে একটা নয়া ড্রেস কিনে এনেছি, বাসায় গিয়ে সেটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে ফ্যাশন শো করে আমাকে দেখতে হবে আমার কিরাম দেখা যাইতেছে। আপনার সামনে খাড়িয়ে খাড়িয়ে আমি আমার সময় নষ্ট করতে পারবো না, আপনি সইরে খাড়ান। আশ্চর্য ব্যাপার তো, প্রতিদিন আর চলার পথে আমারে নিয়ে তুমি ঠাট্টা মস্করা করো, আমারে লজ্জা দাও, হঠাৎ আমারে দেখে তুমি পাশ কেটে চলে যাচ্ছ কিসের জন্য? না, এতদিন যেটা করেছি সেটা ভুল করেছি, এজন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি মুবিন ভাই। মুবিন ভাই? হোয়াট ইজ দিস? তোমার কি হয়েছে কবরি? কিছু না। তুমি কনস্পিরেসি করে আমার নাম দিলে মোবাইল মুন্সি, 1000 বার তোমার রিকোয়েস্ট করার পরেও তুমি মোবাইল মুন্সি ছাড়া আমার ডাকতে না, আজ হঠাৎ কি জন্য তুমি আমারে মুবিন ভাই বলতেছো বলো তো? এখানে আশ্চর্য হওয়ার কি আছে মুবিন ভাই? আপনি তো এটাই চাচ্ছিলেন তাই না? এই যে আমি আপনাকে মোবাইল মুন্সি বলে ডাকি সেজন্য আপনি কত রাগ করতেন, এজন্যই তো আমি আপনাকে অনেক সম্মান করে মুমিন ভাই বলতেছি। এজন্য আপনি আসমান থেকে জমিনে পড়তেছেন কিসের জন্য? না, হঠাৎ করে যে ধরনের বিস্ময়কর ঘটনা ঘটলো সেজন্য তো আকাশ থেকে পাতালে পড়াই স্বাভাবিক নাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু দেখেন জানি এই আসমান থেকে পাতারে পড়ার সময় যাতে আবার আপনার হাড়গোড় না ভাঙে যায়। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়া দাঁড়া দাঁড়া, যেতে চাও যাবা, কোনো অসুবিধা নেই, তবে যাওয়ার আগে একটা কথা কি আমি জানতে পারি? যেই তুমি কবরী গতকালও ছিলে একটা চেতা স্বভাবের মেয়ে, তোমার চলন বলন কথাবার্তা ছিল তার কাটার মতো খোঁচা মারা, আজকে হঠাৎ করে তুমি এত সফট লেডি হয়ে গেলে কি জন্য আমি বুঝতে পারছি। না মানে ভেবে দেখলাম যে
আপনার মতো একজন সহজ সরল লোকের সাথে ইরাম ঠাট্টা মস্করা করাটা ঠিক না। এতদিন যা করেছি সেটার জন্য মাইন্ড নেবেন না প্লিজ। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। ভেবেছিলাম যে আজকে তোমার ঠাট্টা মস্করা এনজয় করব, আজকেই তুমি জেন্টেল লেডি হয়ে গেলে। এক মাস ধরে কাশি? জি। আচ্ছা, ক্ষুধা কেমন? খাওয়ার রুচি আছে? না না ডাক্তার সাহেব, রুচি একদম ঠিক নেই। সারাক্ষণ খালি খাওয়া নিয়ে না না করে। আগে যেরকম 4টে রুটি এক জায়গায় বসে খেত, এখন একটা রুটি খাতে গেলেই কিরম যিনি হয়রান হয়ে যায়, খাতে চায় না। আচ্ছা, এই কাশির সময় কি বুকে কিছুটা ব্যথা করে? জি, ইদানিং কাশি উঠলি পরে বুকের ভিতর কিরম জানি ব্যথা করে। আচ্ছা, এই জ্বর জ্বর ভাব, শ্বাসকষ্ট এগুলো আছে? একটু জ্বর জ্বর ভাব হয়। ও আচ্ছা, এই শরীরের ওজন কি ঠিক আছে নাকি কমেছে, কি মনে হয়? ওজন কমে গেছে ডাক্তার সাহেব, সেটা আমি বুঝতে পারি। দেখেন কিরম চোখের কোলটোল বসে গেছে। কিন্তু আমি মনে করেছি কি, ওই যে টাউনে যাওয়া আসা করে, খাওয়া দাওয়া ঠিক নেই, বিশ্রাম নেই, সেই সব জন্য হয়তো ওজন টোজন কমে গেছে। আমি সেরকম মনে করেছি। শুনুন, আপনি ওনাকে পাশের রুমে নিয়ে গিয়ে কফটা পরীক্ষা করিয়ে নিন। আর আপনাকে একটা পাত্র দেয়া হবে, সকালবেলায় উঠে সেই পাত্রতে আপনি কফ জমা করবেন, আর সেটা 10টার মধ্যে এখানে নিয়ে আসবেন। এখানে আসবার পরে আপনার আরও একবার কফ নেওয়া হবে, ঠিক আছে? কফ পরীক্ষার জন্য এতবার কফ দিতে হবে ডাক্তার সাহেব? শুনুন, একবার পরীক্ষাতে হয়তো সঠিক রেজাল্ট নাও পাওয়া যেতে পারে, এই কারণে 3বার পরীক্ষা করতে হয়। ডাক্তার সাহেব তার কি চিন্তা ভাবনা করতেছেন? মানে সমস্যাটা কি, রোগটা কি, সেটা জানতে চাচ্ছি আমি। টেস্টটা হয়ে গেলে তারপরে আমরা বলতে পারবো। কফের পরীক্ষাটা করিয়ে নিন, তারপর বাড়ি চলে যান। আর শুনুন, এরকম কাশি হলে আপনি মুখে একটা রুমাল অথবা মাস্ক দিয়ে মুখটা ঢেকে রাখবেন। হ্যাঁ, জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। মন মরা হয়ে বসে রয়েছিস কিছুর জন্য? ডাক্তার কি বললো? ডাক্তার এখনো কিছু বলেনি। আজকে কফ পরীক্ষা করতে দিছে, কফ পরীক্ষা করে তারপর রেজাল্ট দেবে। তাহলে পরে আর কি, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগেই তোমরা এরকম ফেল মারার ভাব নিয়ে বসে রয়েছে কেন? বক বক না করে বাড়ি যা তো। মোবাইল, মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে। না আচ্ছা ঠিক আছে, মন মেজাজ ভালো না থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু মন মেজাজ কী কারণে খারাপ সেটা তো জানা দরকার আছে নাকি? মন মেজাজ কিসের জন্য খারাপ সেটা বুঝতে পারতেছিস না? এক কপ 3বার পরীক্ষা করতে দিছে। বড় কোনো ধরনের অসুখ না হলে পরে কিসের জন্য 3বার পরীক্ষা করতে দিবি কপ? ওরে বাবা রে, 3বার করুক আর 100 বার করুক, পরীক্ষাটা তো করবে রোগ নির্ণয়ের জন্য। আর রোগ নির্ণয়ের পরে ওষুধ খেয়ে রোগটা যদি সেরে যায় তাহলে পরে তো চিন্তার কোনো কারণ নেই। আসলে তো মোমিন ভাই, আপনার কথাটা আমার পছন্দ হয়েছে। অসুখ তো মানুষেরই হয়, আবার ওষুধ খেলে সে রোগ সেরেও যায়। রেডিওতে এ নিয়ে কত কথা শুনতেছি, টেলিভিশনের মধ্যেও কত কিছু দেখাচ্ছে। তুমি খালি খালি চিন্তা করতেছো। দেখেন তো মোমিন ভাই, তাহলে বুঝে কথাটা বলেন। হ্যাঁ সেটাই, পরীক্ষা করে যদি রোগ ধরা পড়ে, যে রোগের কোনো চিকিৎসা নেই, তাহলে পরে একটা চিন্তার বিষয় আছে। মনডারে দোস্ত চাঙ্গা করো। ঠিক আছে ঠিক আছে, কালকে আমি কাজে যাবো না, তোমার সাথে হাসপাতালে যাবো, চিন্তা করো না, ঠিক আছে? যাক দোস্ত, তোর কথাটা শুনে মনে খুব সাহস পেলাম। তুই যদি আমার সাথে থাকিস তাহলে পরে আমি কোনো কিছু তোয়াক্কা করি না। এখন বন্ধুর কথা খুব ভরসা পাচ্ছ, তাই না? আমি কিচ্ছু না। দেখেছিস, সে কিন্তু আবার ভুল বুঝলো। তুই বুঝতে পারতিস না কিসের জন্য। আমি মানেই তো তুমি, আর তুমি মানেই তো আমি। থাক, এত ফলস কথা আর আমাকে বলতে হবে না। আচ্ছা মোমিন ভাই, আপনি বলেন তো রাগ করবো না কিসের জন্য? আমি সকাল থেকে তাকে বুঝাচ্ছি। আমার কথাটা বুঝাচ্ছিস? হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তোমরা প্রেম প্রীতি আলাপ করো, ঝগড়া করো, আমি যাই। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি চলে আসিস দোস্ত।
কি খবরই? আসসালামু আলাইকুম মুবিন ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমার ভাব সব তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আশ্চর্য, একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়ের ভাবসাব বুঝতে যাবে কিসের জন্য? দেখেন, আমি দিলুবুর বাড়ি যাচ্ছি মিজান ভাইয়ের খবর নিতে। প্লিজ আপনি আমার সময় নষ্ট করবেন না, প্লিজ প্লিজ, মিজান ইজ মাই ফ্রেন্ড। আমি এইমাত্র তার বাড়ি থেকে আসলাম। তুমি আমার কাছ থেকে যে কোনো ধরনের সংবাদ পেতে পারো, খোঁজ নিতে পারো। আমি আর সেকেন্ড হ্যান্ড খবরের কোনো প্রয়োজন নেই। আমি নিজে গিয়ে তার থেকে ফার্স্ট হ্যান্ড খবর নিয়ে আসতেছি। প্লিজ শরীরে খারাপ। আমারে দেখলে দুস্তুর লাগিয়ে দিত, সে মেয়ে হঠাৎ নীরব হয়ে গেল কিসের জন্য? এর জবাব কে দিবে? ফুলের বাগানে নীরব কেন কবি জানি। সকালে নাস্তা করে আসছেন ঠিক নেই, কেউ খায়নি। আপনাকে কি হয়েছে? তিসকালি? ও, মানে আমাদের পাশের গ্রামে, আমরা হাবাসপুর থেকে আসছি। আপনার কি হয়? আমার আব্বা কি হয়েছে ওনার? আবার টিবি রোগ হয়েছে। দোস্ত, তুই যাস না কিন্তু, ডাক্তার দেখানো না হওয়া পর্যন্ত তুই থাকিস। আমি আছি, চিন্তা করিস তুই এত চিন্তা করতেছো কিসের জন্য? আজাইরা চিন্তা করি। চুপ করে থাকো তো, আমরা আছি তো। মিজান সাহেব, কফ পরীক্ষাতে আপনার যক্ষা ধরা পড়েছে। কি যক্ষা? দিলু, আমি তোমার আগেই বলছিলাম না আমার মরণ ব্যাধিতে পাইছে। আরে না না না, আপনার তো কোনো মরণ ব্যাধি হয়নি। ডাক্তার সাহেব, এটা আপনি কি বলতেছেন? মানুষ যে বলে যক্ষা রাজরোগ, যার হয় যক্ষা তার নাই রক্ষা। না না, এসব হচ্ছে আগেকার দিনের মানুষজনের কথাবার্তা। এখন তো যক্ষা কোনো রাজরোগ নয়। আচ্ছা, আমাকে একটু বুঝে এখন তো ডাক্তার সাহেব। যক্ষা রোগ এখন ভালো হয় নিয়ম মেনে। সবগুলো ডোজ যতদিন খাওয়া দরকার ততদিন যদি আপনি খান তাহলে তো যক্ষা ভালো হয়ে যাবে। হ্যাঁ শুনুন, আপনি এই যে যক্ষার কথা শুনে আটকে উঠলেন, এতে তো ঘাবড়াবার কিছু নেই। আল্লাহ চাইলে আপনি খুব সহজেই যক্ষা মুক্ত হয়ে যেতে পারেন। জি, কিন্তু কিভাবে ডাক্তার সাহেব? নিয়ম মেনে সঠিক মাত্রায় নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি ওষুধ খান তাহলে তো রোগ সেরে যাবে। তবে ওষুধ খেতে যদি কোনো অনিয়ম করেন তাহলে রোগ ভালো হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধটা কোথায় পাওয়া যাবে ডাক্তার সাহেব? ওষুধ তো আমাদের এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেই পাবেন। তাছাড়া বক্ষব্যাধি হাসপাতালে পাবেন, আর এছাড়াও কিছু কিছু এনজিওর ক্লিনিকেও পাবেন। ডাক্তার সাহেব, এই চিকিৎসার জন্য কেমন টাকা পয়সা লাগতে পারে? না না, যক্ষার ওষুধ কিনতে কোনো টাকা লাগে না। এইসব জায়গা থেকে বিনামূল্যেই আপনি ওষুধ পাবেন। আচ্ছা, আপনাদের পরিবারে আর কে কে আছে? কোনো বাচ্চা কাচ্চা আছে? যে না, বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই, আমরা দুইজনই ঘরে বাইরে মানুষ। ডাক্তার সাহেব, বাচ্চা কাচ্চা থাকলে কি হতো? শুনুন, বাড়িতে আপনার মতো যদি আর কারো 3 সপ্তাহের বেশি এরকম কাশি থাকে তাহলে তাকে কিন্তু কফের পরীক্ষাটা করিয়ে নিতে হবে। আর এই যক্ষায় আক্রান্ত রোগীর মাধ্যমে শিশুরাও কিন্তু খুব সহজেই যক্ষায় আক্রান্ত হতে পারে, তাই বললাম। আচ্ছা ডাক্তার সাহেব, আমি তো সবসময় ওর পাশেই থাকি, আমারও কি যক্ষা টক্ষা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আপনাদের মধ্যে যদি যক্ষার এরকম কোনো লক্ষণ দেখা দেয় তাহলে তো করাতেই হবে। আচ্ছা, আপনার কি কাশি হয় বা ওজন কমে গেছে, খাদ্যে অরুচি আছে, জ্বর হয়, এমন কি হয় আপনার? না না, এসব আমার নাই, এসব আমার নাই।
কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? ওই দিলরুবাপুর বাড়ি গেছিলাম। কি অবস্থা, হাসপাতাল থেকে ফিরে আইছে? হুম, ডাক্তার কি বললে? মিজান ভাইয়ের যক্ষা ধরা পড়েছে। আল্লাহ রে, খোদা ওরে এই রোগ দিল? এত ভালো একটা ছেলে, ওর এই রোগ হলো কি করে? চিন্তা করো না মা, ঠিক মতো ওষুধ খেলে মিজান ভাইও সেরে উঠবে, ডাক্তার বলেছে। হ্যাঁ, যক্ষা হইলে রক্ষা নাই, আর তুই বলতেছিস ভালো হয়ে যাবে? আল্লাহ, এই কি গজব নামলো দিলরুবার জীবনে। আহা থামো তো মা, ডাক্তার বলে দিয়েছে যে নিয়মিত ওষুধ খেলে এ রোগ ভালো হয়ে যায়। যক্ষা হলে রক্ষা নাই, এ কথার আর ভিত্তি নাই, বুঝেছো মা? তা নাহলে মানলাম, কিন্তু মা তুই কিন্তু আর ওই বাড়ি যাবি না। কেন যাব না মা? আমি জানি যে হাসি কাশি এগুলার মাধ্যমে যক্ষা রোগ ছড়ায়। ওষুধ খাওয়া শুরু করলে তো এই রোগ আর ছড়াবে না। এত চিন্তা করো না মা, তুমি শুধু দু হাত তুলে মিজান ভাইয়ের জন্য দোয়া করো, যাতে করে সে যথাসময়ে সায়রে ওঠে, বুঝেছো? হ্যাঁ, দোয়া করবো না? দোয়া তো করতেই হবে, এত ভালো ছেলের জন্য দোয়া করবো না? মিশন ভাই, এই হইল কি আপনার ওষুধ? প্রতিদিন এই একই ওষুধ 4টা করে খালি পেটে আমি এসে খাওয়াই দিয়ে যাব। খবরদার, একটা ওষুধও কিন্তু বাদ দেওয়া যাবে না। ভাবি, ভুলে গেলেও কিন্তু চলবো না। আচ্ছা আপা, এরম একটা কঠিন রোগ, একটা মাত্র ওষুধ, তা আবার দিনে 4 করে মাত্র একবার কেন? ওষুধ অনেকগুলাই, কিন্তু সবগুলো ওষুধের একসাথে কইরা একটা ট্যাবলেটের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। আপা, ওষুধটা কি দিনে একবার করে খেতে হবে? ওই যে বললাম না, সকালে খাওয়ার আগে 4টা করে বড়ি খাওয়ান লাগবো। 2 মাস খাওয়া শেষ হলে পরে গিয়া আপনারে কিন্তু আবার কফ পরীক্ষা করা লাগবো। তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার নতুন করে ওষুধ খাওয়ান লাগবো। কয়দিন খাওয়ান লাগবে জানেন? 4 মাস খাওয়ান লাগবো। বুঝতে পারছেন? ভাবি, আমি কিন্তু বারবার করে বলে যাচ্ছি, ওষুধে যেন কোনো রকম গ্যাপ না পড়ে। আমার যদি দেরিও হয় আসতে, আমার বাড়িতে গিয়ে কিন্তু মনে করায় দিয়ে আসতে হইব। যে রাশিদ আপা, চিন্তা করবেন না, একটা ওষুধেরও গ্যাপ পড়বে না ইনশাল্লাহ। অবশ্য আমি তো প্রতিদিন এই রাস্তা দিয়েই যাব। আমি তাহলে আসি মিজান ভাই, আসি দিল ভাবি। তুমি এরকম করে মন খারাপ করতেছো কিসের জন্য? মন খারাপ করো না তো, ওঠো, চলো ঘরে চলো, সমান বাতাস করতেছি। তুমি আমার সান্ত্বনা দিচ্ছ দিলরুবা, তাই না? আমি তো বুঝতে পারতেছি তোমার মনের ভিতর কিরাম করতেছে, এটা আমি জানি না। আল্লাহ, আমি কি পাপ করেছিলাম যে তুমি আমার এরকম একটা শাস্তি দিলে? আল্লাহ, আচ্ছা, অসুখ বিসুখ হতে পারে না, তুমি কিসের জন্য এরকম করে আল্লাহর দোষ দিছো? কও দেখি। আল্লাহর দোষ না, আমার এই সংসার এখন কিরাম করে চলবি? শোনো, আপা কি বলে গেল তোমার মনে নেই? আপা বললো তুমি নিয়মিত ওষুধ খালি পারে অল্প দিনের মধ্যে ভালো হয়ে যাবা, তখন তুমি যা দোকান করবা। আরে যে মুবিন ভাই তো আছে, সে বললো না তার দোকান আর তোমার দোকান সে একসাথে চালাবে, টাকা পয়সার কোনো সমস্যা হবে না। তুমি চিন্তা করো না তো, এখন কালে নিয়ম করে ওষুধ খায়া তোমার সুস্থ হওয়া। আজকে আপনার ওষুধ খাওয়ানোর 2 মাস পুরা হইল। আমি খুবই খুশি হয়েছি যে একটা ওষুধের ডোজও বাদ যায়নি। এর জন্য বিশেষ কৃতিত্ব দিতে হয় দিলরুবারে। এই গেল 2 মাস সে যে আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, আমার যে কত যত্ন নিছে, একটা ডোজও বাদ পড়তে দেয়নি। এই জন্যই প্রায় সুস্থ হয়ে গেছি। সেটা ঠিকই আছে, কিন্তু পুরা সুস্থ হয়ে গেছেন বললে কিন্তু চলবে না। আমি কি বলছিলাম মনে আছে তো? 2 মাস পরে
আপনাকে আবারও কফ পরীক্ষা করতে হবে। আর শুনেন, আজকে আমার সাথে আপনাকে হাসপাতালে যাইতে হইব, ডাক্তারের সাথে পরামর্শ কইরা বাকি সব ব্যবস্থা করতে হইব। সবগুলো ওষুধ কিন্তু নিয়ম করে খাইতে হইব। আর এই যে এই ওষুধটা নিয়মিত খাইতে হবে, ঠিক আগে যেভাবে খাইছেন ওইভাবে, ঠিক আছে? বন্ধু, এই রাশিদা মা, আমার বন্ধুর অবস্থা কি? হ্যাঁ, দেখে কেমন মনে হচ্ছে? ওষুধ একদম ঠিক মতো কাজ করছে। এই নতুন ডোজটা খাওয়ার পরে আশা করি আপনার বন্ধু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তাড়াতাড়ি সাইডে উঠুক, সেটা আমরা চাচ্ছি। ঠিক আছে ভাবি, আমি তাহলে গেলাম, আসি। মেলা ধন্যবাদ আপা। আচ্ছা, গেলাম। ও ভাবি, কালকে তো রাত্রি হয়ে গিয়েছিল, আসতে পারিনি। টাকাটা রাখো। কি যে কষ্ট করতেছেন আপনি আমাকে। আর এটা কোনো কথা কলে, কিসের কষ্ট? আর বন্ধু, ভালো লাগতেছে কিন্তু, তোমার হাসি ফুটতেছে যে, খুব ভালো লাগতেছে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। গেলাম। রাশিদা আপা কয়া গেল আরো 4 মাস ওষুধ খাতে হবে। কি যন্ত্রণা! এ আবার কি ধরনের কথা? অসুখ সারতে হলে ওষুধ খেতে হবে না? তো ওষুধ তো 2 মাস খালাম, এখন তো অনেকটা সুস্থ হয়ে গেছি, তাহলে এবারে কিসের জন্য আরো 4 মাস ওষুধ খাতে হবে? তার মানে কি আরো 4 মাস আমার ঘরে বন্দি থাকতে হবে? কিরা তোমার ঘরে বন্দি থাকতে বলেছে বলো দিনি? শরীর ভাল লাগলে তুমি কাজ করতে যাবা। তাহলে এবার এক কাজ করি, কালকে কাজে জয়েন করি। কি কর দিলিবা? শরীর তো ভালো ঠেকতেছে। এই যে দেখেছো কিরম অস্থির হয়ে যাও। 2 দিন ঘরে থেকে রেস্ট করলে তোমার কি হয়? আপা বললো না এখন রেস্টটা তোমার জরুরি, ওষুধের সাথে সাথে আর 2 দিন যাক। কলম তো এখন তো অনেকটা ভালো হয়ে গেছি। কথা বলতেছো কিসের জন্য এত? জি, আমি দরজাটা একটু খুলবা প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে একটা সুসংবাদ দেওয়ার জন্য এই রাত্রিকালে তোমার জানলার পাশে আসছিল। ডোন্ট মাইন্ড প্লিজ। কি সুসংবাদ? না মানে সংবাদটা পুরোপুরি সুসংবাদ না, তবে আদা আদি আমার বন্ধু পোস্টার মিজান সেরে ওঠার পথে। খবরটা আমি জানি। এই খবরটা দেওয়ার জন্য এত রাত্রে আমার জানলায় না আসলেও চলতো। আসল খবরটা কি সেটা বলো। না মানে হয়েছে কি, আমার বন্ধু পোস্টার মিজান 2 মাস হয় যক্ষা রোগে ভুগতেছে। তার বুকের মধ্যে হলো ক্ষয়কাশ, আর আমার বুকের মধ্যে হলো ধরফরানি। আমি ধরফরানি রোগে ভুগতেছি। মানেটা ঠিক বুঝতে পারলাম না। না, বুঝতে পারার কথা না, এ রোগ যার হয় সেই বুঝতে পারে। কিছুটা যেন বুঝতে পারো, সেজন্য আসলে আমার এখানে আসা। তার মানে এখানে আসার উদ্দেশ্য আপনার বন্ধুর সেরে ওঠার খবর দিতে না, তাই না? সত্যি কথা বলতে গেলে বলতে হবে যে না, মানে আমি তোমার এই বিষয়টা একটু বুঝিয়ে বলার জন্য এখানে আসা। তোমার হাত ধরে করছি খবরে, আমি যা বলিব সত্য বলিব, সত্য বিনা কিছু মিথ্যে বলিব না। তুমি যেদিন আমারে বললা যে আমার মনের মধ্যে, চোখের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি যেন ভাষায় দিই, সেদিন শয়নে স্বপ্নে জাগরণে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে শুধু গেল তোমার ছবি দেখতেছি, শুধু তোমার। এই কথাটা আমি কাউরে বলতে পারতেছি না, না বলে আমার পেটের মধ্যে অম্বলের দোষ দেখা দিয়েছে, আমার খাবার বদহজম হচ্ছে, বুকের মধ্যে ধরফরানি শুরু হয়ে গেছে। আস্তে কথা বলেন না, মা জেগে যাবে না। সরি কবরী, কি করব বলো? আমার এই কথা বুকের মধ্যে অনেক দিন যাবত আটকে রয়েছে, যে কোনো সময় ব্রাস্ট হতে পারে। এই ধরফরানির রোগ কি করে সারবে আমারে বলো? এখন সেরে যাবে। সেরে যাবে? চিকিৎসা কি? যার জন্য বুকে ধরফরানি তাকে তো আপনি ভুলেই দিয়েছেন। এখন আর কোনো ভয় নেই মোবাইল ভাই। মোবাইল ভাই? কি সুন্দর মিষ্টি করে বললে মোবাইল ভাই। কতদিন পরে তুমি ডাকলে, আবার একটু ডাকো না মোবাইল ভাই। কই মোবাইল ভাই? আহ, কি সুন্দর নাম, মোবাইল ভাই। পৃথিবীতে এই
ও দোকানদার ভাই, আগের বাসটা কতক্ষণ আগে ছেড়ে গেছে? এই মিনিট 5 জন্য বাসটা ধরতে পারলেন না, একটু অপেক্ষা করেন, আধা ঘন্টার ভিতরে পরে বাসটা চলে আসবে। কি চা দেবো? না ভাই। আমার বন্ধু টাউনে যাচ্ছে। আরে মিটার নিয়ে আসে। আল্লাহ বললাম তাহলে সুস্থ হয়ে গেছো? দুদু ভাই চা দাও, আমার বন্ধুর মতোই ঘন করে চা দিবা। কোথায় যেন আপনাদের দেখেছি মনে হচ্ছে। জি ভাই, উপজেলা হাসপাতালে দেখেছেন। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আপনার আব্বার যক্ষা হয়েছিল না? তার এখন কি অবস্থা? আব্বা যক্ষা একেবারেই সেরে গেছিল, কিন্তু নতুন করে আবার উপসর্গ দেখা দিছে। মানে কি? মানে আব্বা ভাবছে আব্বার অসুখ পুরাপুরি সেরে গেছে, এই বলে ওষুধ খাওয়া বাদ দিছিল। আমরা সবাই এত করে বলার পরও শুনি নাই। আব্বা আপনি কান্না করেন না তো, নিজের জেদের কারণে তো আজ আপনার এই অবস্থা। বুঝো লুতু ভাই, তুমি আমার চাটা বানায় না। সে কি, কেন? সমস্যা আছে। মুবিন, আমি বাড়ি গেলাম। ভাই, আপনার নিজের অনেক ক্ষতি করে ফেলেছেন ঠিকই, কিন্তু আরেকজনের অনেক উপকার করেছেন। আমার বন্ধু যে বসা ছিল তারও যক্ষা হয়েছে, সেরে গেছে ভাইরে, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। বুঝতে পারছেন? তাহলে তুমি আর চা দাও, ভালো করে চা দাও। তুমি আমার ক্ষমা করে দাও দিলরুবা। ওষুধ খাবো না বলে রাগারাগি করে বাড়িতে চলে যাওয়াতে তুমি অনেক মনে কষ্ট পেয়েছো, আমি বুঝতে পেরেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওষুধের সবগুলো ডোজ আমার শেষ করতেই হবে, তা না হলে যক্ষা আবার ফিরে আসবে। প্লিজ দিলু, আমি রশিদ আবার বাড়িতে যাচ্ছি, ওষুধ খেয়ে আসি গে, আর একটা ডোজও বাদ দেবো না। কি হলো? তোমার কথার অবদ্ধ হবো না, আমি কলাম তো। আমি যাই। আপা, আমি আমার ভুল বুঝতে পারছি। ওষুধের ডোজ বাদ দিয়ে যে আমি আমার নিজেরই কি ক্ষতি করতেছিলাম আমি বুঝে গেছি। আমি আবার ডোজটা শেষ করতে চাই, এবার আর বাদ দিতে চাই না ওষুধ খাওয়া। আমি জানতাম যে আপনি আসবেন, কারণ আমি ভিতর থেকে ওষুধ নিয়ে এসেছি। জি। যক্ষা হচ্ছে একটা বাতাসবাহিত রোগ। যক্ষায় আক্রান্ত কোনো রোগী যখন কাশে, তখন যক্ষার জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। সেই বাতাসে যদি কোনো সুস্থ ব্যক্তি শ্বাস গ্রহণ করেন, তাহলে তারও যক্ষা হয়ে যেতে পারে। এইভাবে বাতাসের মাধ্যমে যক্ষা ছড়িয়ে পড়ে। এক নাগাড়ে 3 সপ্তাহের বেশি কাশি হচ্ছে যক্ষার প্রধান লক্ষণ। যার এই লক্ষণ দেখা দেবে তাকে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কফ পরীক্ষা করাতে হবে। কফ পরীক্ষায় যদি যক্ষা ধরা পড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে পূর্ণ মেয়াদে ওষুধ খেতে হবে। একদিনের জন্য ওষুধ খাওয়া বাদ দেওয়া যাবে না। ওষুধ খাওয়া বাদ দিলে অথবা অনিয়মিত ওষুধ খেলে এই যক্ষা রোগ আরও জটিল আকার ধারণ করবে। এই ধরনের যক্ষাকে বলা হয় ওষুধ প্রতিরোধী যক্ষা অথবা এমডিআর টিবি। এই যক্ষা অথবা এমডিআর টিবি কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা।